নমস্কার, আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। স্পেশাল করেসপন্ডেন্সে আমার আজকের প্রতিবেদন, রামচন্দ্র মহাত্মা গান্ধীকে কেন হত্যা করেছিলেন। ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন ধৈর্য, বিশ্বাস, শ্রদ্ধা ও প্রেমময়ী জীবনের এক সাক্ষাৎ মার্গদর্শক। 1910 সালের 19শে মে মহারাষ্ট্রের পুনে জেলার বর্ষাও গ্রামে রাও গডসে পরিবারে একটি পুত্র সন্তান জন্মেছিল। ভগবান শ্রীরামচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত হয়ে পিতা বিনায়ক রাও গডসে সেই ছেলের নাম রাখলেন রামচন্দ্র। সৎ, পরিশ্রমী, ধর্মপরায়ণ মারাঠি ব্রাহ্মণ পরিবারের সদস্য ছিলেন তিনি। এমন পরিবারের সদস্য রামচন্দ্র কী করে পারলেন মহাত্মা গান্ধীর আততায়ী হতে? এ প্রশ্ন বর্ষাও গ্রামের প্রতিটি মানুষের মনে সেই সময় যেমন বিশ্বাস করাতে পারেনি, আজও যারা রামচন্দ্র ওরফে নাথুরাম গডসের জীবনী নিরপেক্ষভাবে অধ্যয়ন করেছে, তাদেরও বিশ্বাস করতে কষ্ট হয় যে গান্ধীজির মতো এক মহান বিশ্বপ্রেমী মানুষকে এভাবে মরতে হয়েছিল রামচন্দ্রের হাতে। গান্ধীজি মারা গেছেন ৭৭ বছর হলো, বলাটা কি ঠিক হলো? নাকি গান্ধীজিকে মারা হয়েছে অর্থাৎ হত্যা করা হয়েছে ৭৭ বছর আগে, এই বলাটা ঠিক হলো? আই অ্যাম অ্যান অ্যাডমায়ার অফ গান্ধী। আই ইউজ টু গো ফর হিজ স্পিচেস, বাট আই হ্যাড টু চুজ বিটুইন গান্ধীজিস আইডিওলজি অ্যান্ড মাই লাভ ফর মাই কান্ট্রি। আদালতে নিজের আত্মপক্ষ সমর্থনের সময় বহু কথার একটি কথা রামচন্দ্র ওরফে নাথুরাম গডসে বলেছিলেন অনেকখানি ভাবুক হয়ে। ভাববার বিষয়, যে মানুষটিকে তিনি শ্রদ্ধা ও ভক্তি করতেন, সেই শ্রদ্ধেয় মানুষটিকে হত্যা করার চরম সিদ্ধান্ত তিনিই নেন। কিন্তু কেন? আমরা জানি গান্ধীজি অহিংস নীতির মধ্যে দিয়ে দেশকে ভালোবাসতেন ও পরিচালনা করতে চাইতেন। অপরদিকে রামচন্দ্র ওরফে নাথুরাম গডসেও কিন্তু ছিলেন একজন খাঁটি দেশপ্রেমী। নাথুরাম গডসে যে কারণে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন সেই বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। কিছু তার নিজস্ব বক্তব্য থেকে, আর কিছু ঐতিহাসিক বিশ্লেষণ থেকে উঠে এসেছে। এখানে মনে রাখতে হবে, এর কোনোটাই কিন্তু আমার নিজস্ব বক্তব্য নয়। গডসের মূল ধারণা ছিল গান্ধীজির মুসলিম তোষণ নীতি নিয়ে। গডসে মনে করতেন গান্ধীজির নীতিগুলো বারবার হিন্দুদের স্বার্থের ক্ষতি করছে। তিনি বিশেষভাবে ক্ষুব্ধ ছিলেন যে গান্ধীজি মুসলমানদের প্রতি সব সময় দুর্বল নীতি গ্রহণ করতেন। গান্ধীজি's pro-Muslim is solely one-sided and unjust to the Hindus. এটিও কিন্তু গডসের আদালতে উল্লেখ করা বাক্যসমূহের একটি উল্লেখযোগ্য বাক্য। তিনি মনে করতেন গান্ধীজির নীতির ফলে মুসলমানরা প্রশ্রয় পাচ্ছে এবং হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার এও মত ছিল যে পাকিস্তানকে ৫৫ কোটি টাকা অনুদান দেওয়ার জন্য যে অন্বেষণ তিনি করেছিলেন তা শুধুমাত্র ছিল মুসলিম তোষণের নীতিরই অঙ্গ। গান্ধীজি ফার্স্টেটেড টু কম্পেল দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট টু পে পাকিস্তান ₹65 crores. দিস ডিসিশন কুড নট বি টলারেটেড। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সেই অর্থের উপর নির্ভর করেই পাকিস্তান কাশ্মীর আক্রমণ করে 1947 সালের অক্টোবর মাসে। পাকিস্তান সেই সময় কাশ্মীরের 13,000 বর্গ মাইল অঞ্চল দখলও নিয়ে নেয়। রামচন্দ্র ওরফে নাথুরাম গডসে সেই সময় মনে করেছিলেন এটি ছিল ভারতের বিরুদ্ধে গান্ধীজির নেওয়া এক প্রকার আত্মঘাতী উদারতা। গান্ধীজির প্রতি নাথুরাম গডসের ব্যক্তিগত শ্রদ্ধা ও ভালোবাসা থাকলেও কিন্তু
রাজনৈতিক বিরোধিতার একটা বড় ব্যবধান দুজনের মধ্যে ছিল। গডসে মনে করতেন, আই ডু সে দ্যাট আই হ্যাড নো পার্সোনাল ইল উইল টুয়ার্ডস গান্ধী। নাথুরাম গডসে বিশ্বাস করতেন গান্ধীজির নীতির কারণেই ভারত ভাগ হয়েছিল। যদিও আমরা সকলেই জানি যে গান্ধীজি প্রকাশ্যে দেশভাগের বিরোধিতা করেছিলেন। গডসের মতে দেশভাগকে নিয়ে মুসলমান লীগের যে দাবি ছিল তার প্রতি গান্ধীজি অনেকখানি নমনীয় ছিলেন। অর্থাৎ তার মত ছিল যে দেশভাগের বিষয়টিকে গান্ধীজি আরও শক্ত হাতে পরিচালনা করতে পারতেন। গডসে মনে করতেন গান্ধীজির অহিংস আদর্শের কারণে শুধু হিন্দুদেরই দুর্বল করে তুলেছিল। সেই সময় যখন মুসলমানরা সহিংসতা চালাতো তখন গান্ধীজির অহিংস নীতি দিয়ে নিরপেক্ষ ও সুস্থ সমাধান পাওয়া সম্ভব ছিল না। অথচ গান্ধীজি সেই কাজটি বারবার করতেন, এমনটাই ছিল গডসের ধারণা। গান্ধীজি মারা গেছেন ৭৭ বছর আগে। প্রতি বছর দেশ জুড়ে ২রা আগস্ট গান্ধীজির জন্মদিনটিকে আমরা স্মরণীয় করে তুলি তার আদর্শ পালনের মন্ত্রে দীক্ষিত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে। সততার সাথে ভাববার অবকাশ বের করে একবার ভাবুন তো, দেশের রাষ্ট্রপিতা মোহনদাস করমচাঁদ গান্ধী ও তার অহিংস নীতি কি কোনোভাবে বর্তমান দেশীয় ব্যবস্থায় অর্থবহ বা কার্যকরী হয়ে উঠেছে? অথচ গান্ধীজির অহিংস নীতিকে সম্পূর্ণ নিজের স্বার্থে ব্যবহার করে নিজেকে উচ্চ ভাবার মানসিকতার রোগীর সংখ্যা কিন্তু কম নয়। এদের মধ্যে বহু নেতা মন্ত্রী ও সাধারণ মানুষ আবার সমাজবিরোধী ও রাষ্ট্রবিরোধী আদর্শের সাথে যুক্ত থেকেও নিজেদের স্বঘোষিত গান্ধী ভাবতে কোনো রকম কার্পণ্যতা দেখায় না। রবীন্দ্রনাথের কথায় মহাত্মা গান্ধীর মতো মানুষের জন্ম বহু শতাব্দীর পর হয়তোবা জন্ম নিতে পারে। রবীন্দ্রনাথের ভাবনাকে গুরুত্ব দিয়ে ভাবলে এটাই মনে হতে বাধ্য যে ভারত সত্যিই ভাগ্যবান একটি দেশ, যে দেশে গান্ধীজি জন্মেছিলেন এক মহান আদর্শকে সাথে নিয়ে। অথচ এমন মহানুভব আদর্শবান গান্ধীজিকে কিনা হত্যা হতে হলো আরেকজন দেশপ্রেমী আততায়ীর হাতে। প্রশ্ন অন্দরমহলের অনেকেরই, কেন এমনটা হয়েছিল? বিষয়টি নিয়ে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা আগেই করেছি। এবার একটু অন্য প্রসঙ্গে আসছি। আমি জানি আমার প্রসঙ্গটি অনেককেই বিচলিত করতে পারে, তবে দেশীয় স্বার্থ, সমাজ স্বার্থের কথাটি মাথায় রেখে বলতে বাধ্য হচ্ছি এবং আমি বলবই। আমরা জানি রোগীকে জীবননাশক রোগ থেকে মুক্ত করতে হলে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে অস্ত্রোপচারটি মানুষের জীবনকে বড় বিপর্যয়ের হাত থেকে বাঁচাতেও সাহায্য করে। ঠিক তেমনি বর্তমান ভারতীয় শাসন ব্যবস্থায় রামচন্দ্র ওরফে নাথুরাম গডসের মতো দেশপ্রেমী, সমাজপ্রেমী আততায়ীর আবির্ভাব হওয়া কি প্রয়োজন নয়? ১১৫ বছর আগে যে রামচন্দ্রের জন্ম হয়েছিল, মহাত্মা গান্ধীর মতো মহাত্মাকে শেষ করতে তাঁর মতো দৃঢ় আত্মচেতা দেশপ্রেমিকের জন্ম আজ আর কেন হচ্ছে না? গান্ধীর মতো মানুষের মৃত্যুকে আমরা যারা মেনে নিতে পারি না, আজ তারাই বা কেন, কিভাবে সীমাহীন রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী মানুষদের বিচরণকে মেনে নিচ্ছে? রাষ্ট্রের মধ্যে জঘন্যতম দেশবিরোধী অপরাধ করা অপরাধীদের রাষ্ট্রপ্রেমের ভাবনা থেকে চিহ্নিত করা সত্যি কি এত কঠিন হয়ে পড়েছে? কেন তাদের অবলীলাক্রমে বিচরণ করতে দেওয়া হচ্ছে? ক্ষমতা দখলের কাছে যে রাষ্ট্রপ্রেম কোনো অর্থই বহন করে না, সেটা কম বেশি আমাদের সকলেরই জানা। অথচ এত সব অনৈতিক কাজ করতে দেওয়া ও
সুকৌশলে গান্ধীজির অহিংস নীতিকে ব্যবহার করা কারাপ্টেড লোকেদের চিহ্নিত করা কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে আজ। কেন তাদের কঠিনতম শাস্তি দেওয়া আমাদের কাছে অনেক বেশি দুরূহ হয়ে পড়েছে আজ? এখানেই আক্ষেপ আমার মতো হয়তো অনেকেরই। প্রশাসনিক নীতি নিয়মের অপেক্ষা না করে সংবিধানের মহত্বকে শুধুমাত্র মহান পুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে আত্মগরিমায় ভেসে থাকলে আমার মহান দেশ খুব বেশি দিন আর মহান থাকার মতো পরিস্থিতিতে থাকবে না। তাই জানতে ইচ্ছে করে, কেন কোনো রামচন্দ্র দ্বারা কি কোনোদিনই এদের শাস্তি হবে না? আশা করি আমার ইশারাতে কোনো রকম দ্বিধাগ্রস্ত হওয়ার মতো কার্পণ্যতা আমি করলাম না। আবার আসি রামচন্দ্রের কথায়। নাথুরাম গডসের বিশ্বাস ভারত একটি হিন্দি রাষ্ট্র হওয়ার উচিত ছিল, যেখানে হিন্দু সংস্কৃতি থাকবে প্রধান ভূমিকায়। লক্ষণীয় বিষয় হলো গান্ধীজির ধর্মনিরপেক্ষ ও উদার ভাবনা কিন্তু নাথুরাম গডসের মতবাদের একেবারেই বিরুদ্ধে ছিল। নাথুরাম গডসের বিচারের সময় তার যুক্তিগুলো ছিল তার একান্ত নিজস্ব দৃষ্টিকোণ। ইতিহাসবিদদের অনেকেই একে চরমপন্থী মতবাদের হিসাবেও আখ্যা দিয়ে থাকতেন। গান্ধীজির মৃত্যুর পর গোটা ভারত গভীরভাবে শোকাহত হয়েছিল এবং সেই হত্যাকাণ্ডকে এক বিশাল নৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই এক বড় বিপর্যয় হিসাবে দেখা হয়। গডসে অভিযোগ করেন, গান্ধীজি সবসময় মুসলিম সম্প্রদায়ের পক্ষে কথা বলতেন, এমনকি যখন তারা হিন্দুদের উপর হামলা করত তখনও। তিনি বলেন, গান্ধীজির অহিংসার ধরনটা ছিল একপাক্ষিক। হিন্দুরা যখন আক্রান্ত হতেন, গান্ধীজি তখনও শুধু ধৈর্য ও আত্মত্যাগের পরামর্শ দিতেন। হিজ non-violent was only meant for the Hindus. I could not tolerate this in the name of freedom and the secularism. I decided to kill Gandhiji. I did not under anybody's influence. My own conscience me to do it. I have no regrets. তিনি নিজেই বলেন, তার বিবেকই তাকে একাজ করতে বলেছেন এবং তিনি তার কৃতকর্মের জন্য একেবারেই অনুতপ্ত নন। তার এই বিবৃতি আদালতে পড়ার পরে জাস্টিস আত্মাচরণ তাকে মৃত্যুদণ্ড দেন। 15ই নভেম্বর 1949 সালে আম্বালা জেলে রামচন্দ্র ওরফে নাথুরাম গডসের মৃত্যুদণ্ড কার্যকরী করা হয়। সর্বশেষে আজকের দেশীয় পরিদৃশ্যে অনেকখানি তাৎপর্য বহন করে নিয়ে যাওয়া তার অমূল্য একটি কথা দিয়ে আমি শেষ করব। হিন্দুস আর বাউন্ড টুগেদার নট অনলি বাই দ্য টাই অফ দ্য সেম ফেথ বাট অলসো বাই দ্য টাই অফ দ্য সেম ব্লাড, দ্য সেম কালচার অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ। আই ডু সে দ্যাট মাই শটস ওয়ার ফায়ার্ড at the person whose policy and actions had brought wrack and ruin and destruction to millions of Hindus. মহাত্মা গান্ধীর হত্যাকে যেমন আমরা কেউ মেনে নিতে পারি না, রামচন্দ্র ওরফে নাথুরাম গডসকে চিরকাল শুধুমাত্র হত্যাকারী হিসাবে পরিচয় দিয়ে জিইয়ে রাখাটাকেও আমাদের মেনে নেওয়া উচিত নয়। ভুললে চলবে না যে রামচন্দ্র একজন মহাত্মার হত্যাকারীর সাথে সাথে একজন সত্যিকারের দেশপ্রেমীও ছিলেন। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত। এই প্রতিবেদনের বাদৌলতে গ্রহণ করা পাঠকদের পরবর্তী মন্তব্যের উপর ভিত্তি করে আরও একটি চূড়ান্ত বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদন তৈরি করে আপনাদের সামনে উপস্থিত হব। আজ এই পর্যন্ত। নমস্কার, জয় হিন্দ।